স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কর্মচারীদের রাজনীতি বন্ধ সহ শিক্ষার্থীদের 4টি দাবি মেনে নিয়েছে প্রশাসন। শিক্ষার্থী, ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনার পর শিক্ষার্থীদের দাবির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রকৃত দোষীদের খুঁজে বের করা সহ 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি। হামলায় জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হবে। এছাড়া বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে প্রশাসন। তবে উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে কিছু বলা হয়নি। এদিকে সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও অনেক শিক্ষার্থী সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে কুয়েটের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করতে গিয়েছিল সাধারণ ছাত্ররা, যে দাবিগুলোর সাথে বরাবরই আমরাও একমত। এই ছাত্ররা এই দাবি জানিয়ে ফেরার সময় ছাত্রদের যারা ফর্ম বিতরণ করেছে, আমি এটা নিজে ছবি মিলিয়ে দেখিনি, যারা ফর্ম বিতরণ করেছে তাদের কারো পাশ থেকে তাদেরকে উস্কানি দেয়। এই ব্যাপারে আমাদের কোনো মহোদয়ের সাথে আপাতত কোনো কথা হয়নি। আমাদের এখন শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আমাদের 6 দফা দাবি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মেনে নিতে হবে। 6 দফা বাস্তবায়নের জন্য ওনাদের টাইম দেওয়া হয়েছে বিসি এবং অথরিটিকে। যদি তারা মেনে না নেয় তখন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিস্টদের নানা কার্যচক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় চলছে বিএনপির ধারাবাহিক জনসভা। জামালপুরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। 5ই আগস্টের পর যারা নব্য বিএনপি সেজেছে তাদেরও হুঁশিয়ার করেছেন তিনি। আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারাই বিএনপির প্রকৃত সৈনিক, বহিরাগতদের জায়গা দেয়া হবে না। অন্যদিকে সিলেট, নোয়াখালী, কুষ্টিয়া ও কিশোরগঞ্জে সমাবেশ শুরু হয়েছে। নোয়াখালীর সমাবেশে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কুষ্টিয়ায় থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে রোজার আগ পর্যন্ত। সকল বীর শহীদদের আত্মাকে শ্রদ্ধা নিবেদন করছি। জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, মন্ত্র গণতন্ত্র স্বাধীনতা পরবর্তী সাধারণ সম্পাদক বাবুজীবন কৃষ্ণপ্রসাদ সহ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কর্মচারীদের রাজনীতি বন্ধ সহ শিক্ষার্থীদের 4টি দাবি মেনে নিয়েছে প্রশাসন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আমিরুল, ক্যাম্পাসের বর্তমান অবস্থা এখন কেমন দেখছেন? কমিটি যেই সিন্ডিকেট কমিটি থেকে যে সভার সিদ্ধান্ত এসেছে সেটি নিয়ে ছাত্ররা কতটুকু সন্তুষ্ট, কি বলছেন তারা? যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তই কিন্তু ছাত্ররা সন্তোষ প্রকাশ করে। তারা কিন্তু এখনো যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত রেখেছে। বিশেষ করে 4টা পর্যন্ত তারা পুনরায় যে সময় বেঁধে দিয়েছে, সেই সময় বেঁধে দেওয়ার মধ্যে তার ঘোষণা ছিল যে এই যে বিশেষ করে যে 6 দফা ছিল, সেই 6 দফার 4 দফা যে মানা হয়েছে, কিন্তু বাকি যে 2 দফা, সেই 2 দফা না মানলে তারা এই বিশ্ববিদ্যালয়ে যে ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালক যে রয়েছে তাকে যে পদত্যাগ না করলে তাকে অবঞ্চিত ঘোষণা করবে, এমন একটা ঘোষণা দিয়ে কিন্তু ছাত্ররা কিন্তু আন্দোলনরত অবস্থায় রয়েছে। যার কারণে যে এখনটায় যে উত্তেজনা সেটা কিন্তু বিরাজ করছে। বিশেষ করে তারা কিন্তু ওই যে 2টা দাবি, সে 2টি দাবি অনর উপাচার্য, উপাচার্য এবং ছাত্র বিষয়ক পরিচালক এই পদত্যাগের দাবিটা, এবং যে ঘটনা ঘটেছে যে বিশেষ করে
যে ঘটনায় যারা জড়িত আছে সেই সংগঠনের নাম ঘোষণা করতে দোষীদের ঘোষণা করে। সেই ক্ষেত্রে কিন্তু যে সিদ্ধান্ত আছে যে 28 তারিখ পর্যন্ত 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেই সঙ্গে 3 সদস্য কমিটি করা হয়েছে। সেই 3 সদস্য কমিটি কিন্তু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার পরবর্তীতে যে দাবি রয়েছে যে 4টি দিয়ে মানা হয়েছে সেটা পর্যায়ক্রমে তাদের বাস্তবায়ন করা হবে। বিশেষ করে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং যে সকল ছাত্র আহত হয়েছে তাদের বিরুদ্ধে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা দোষী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সেই সঙ্গে থাকছে যে প্রশাসনকে তারা যে অবহিত করেছেন যে প্রশাসন যাতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরের যে নিরাপত্তা বলয় সেই নিরাপত্তা বলয় যাতে যথাযথভাবে ব্যবস্থা নেয় সেটাও কিন্তু দাবির মধ্যে রয়েছে। বিশেষ করে শুধু ক্যাম্পাসে যে ছাত্রবাসে যে ছাত্র থাকা যে সংকট রয়েছে সেই কারণটা কিন্তু বাইরেও কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে বাইরেও অবস্থান করে, যার কারণে যে এই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু অনড় অবস্থা রয়েছে এবং তাদের যে 4টা পর্যন্ত আলটিমেটাম বেঁধে দিয়ে রয়েছে, পরবর্তী সিদ্ধান্ত আসবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে চলছে জনসভা, সে বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। আমরা কথা বলবো তার সাথে। বাবুল, সমাবেশে লোক সমাগম কেমন সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, সেই সাথে আসলে নেতারা কি বলছেন, সার্বিক অবস্থা আপনার ওখান থেকে জানাবেন। আপনি যেমনটি বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আজকে নোয়াখালী জেলা বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই সমাবেশ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। নোয়াখালী জেলা শহর মাইজদির শহীদ মিনার চত্বরের সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিকেল 3টায় যদিও সমাবেশের সময়টি নির্ধারণ করা হয়েছিল, সেই 3টার আগ মুহূর্তেই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মিছিল, খন্ড খন্ড মিছিল এসে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু অলরেডি ইতিমধ্যে সমাবেশ স্থল কানায় কানায় ভর্তি হয়ে গেছে। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, যিনি আজকে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। উপস্থিত রয়েছেন মঞ্চে খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সহ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তাদের একটি দাবি, দীর্ঘ 16 বছর পরে তারা আজকে একেবারে স্বাধীনভাবে নোয়াখালীর মাটিতে একটি সুষ্ঠু সুন্দর একটি রাজনৈতিক সমাবেশ করতে পারছেন। এতে করে তাদের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। তারা সন্তুষ্টি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন যে তাদের এই সুন্দর সমাবেশ করার জন্য, তাদেরকে অনুমতি সহ সার্বিক সহযোগিতা করার জন্য, এবং তারা সরকারের প্রতি প্রত্যেকেই সরকারের প্রতি জোর করে উদারতা আহ্বান জানাতে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে একটি সরকারের হাতে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। বাবুল, আপনাকে ধন্যবাদ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে 3য় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে। শিক্ষক সংকট নিরসনের মন্ত্রণালয় থেকে পদক্ষেপ না নিলে ডেন্টালের প্রপ এবং ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধরা। দুপুরে একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করে তারা। 5ই আগস্টের পর 3টি বিভাগের বিভাগীয় প্রধানকে সরিয়ে দিলে ওই 3টি বিভাগ একেবারে শিক্ষক শূন্য হয়ে পড়ে। এ সময় শূন্য পদে শিক্ষক পদায়ন এবং যেসব শিক্ষককে অন্যায়ভাবে বদলি করা হয়েছে তাদের আবারও এই কলেজে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। গত সোমবার সকালে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। আমাদের একটা কোয়ালিটেটিভ শিক্ষা নিশ্চিত করতেছে শিক্ষক পদায়নের মাধ্যমে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এই পেশাগত পরীক্ষায় আমরা কিন্তু বসতে দিতে পারবো না, আমরা কলেজ প্রশাসন খুলবো না ততদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া বাস্তব না। ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর সীমান্তে গত সোমবার রাতে বাতি নিভিয়ে কয়েকটি অস্থায়ী পোস্ট স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অন্যদিকে মুহুরী নদী সংলগ্ন বাল্লারমুখায় বাংলাদেশের পক্ষ থেকে বেড়িবাঁধ পুনর্নির্মাণ নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বিজিবি ও বিএসএফ এর মধ্যে। স্থানীয়দের অভিযোগ, রাতে সীমান্তের ওপারে বাতি নিভিয়ে 3-4টি অস্থায়ী পোস্ট স্থাপন করেছে বিএসএফ। বিজিবি বলেছে
তাদের আপত্তির মুখে পোস্টগুলো সরিয়ে নিয়েছে বিএসএফ। গতকাল থেকে ভারতের ঈশানচন্দ্র নগর এবং বাংলাদেশের নিজ কালিকাপুর ক্যাম্পের বিজিবি বিএসএফ এর মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে ফুটো হয়ে গেছে ওয়াসার মূল সঞ্চালন পাইপলাইন। গত সোমবার কোয়াইশ এলাকায় মাটি খোঁড়ার যন্ত্রের আঘাতে পাইপ ফেটে যায়। এরপর থেকে নগরে অন্তত ৩০ এলাকায় পানি পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত করা সম্ভব হয়নি। ৪৮ ইঞ্চির এই বিশাল পাইপলাইনে ১০ ইঞ্চির বড়সড় ফুটো। রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্প থেকে প্রতিদিন ১৪ কোটি লিটার পানি সরবরাহ হয় এই পাইপলাইন দিয়ে। ফাটলের কারণে গতকাল থেকে আগ্রাবাদ, হালিশহর, দেওয়ানহাট, ওয়াসা, লাখামবাজার সহ নগরীর অর্ধেক এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। একই সাথে উৎপাদন বন্ধ করে রাখা হয়েছে রাঙ্গুনিয়া শোধনাগার প্রকল্পে। নরসিংদীর শিবপুরে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার সেতুর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রাত ৯টার দিকে কবির হোসেন ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে রওনা দেন। মোবাইল ফোনে কবির অন্য একজনের সঙ্গে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তি বুঝতে পারে ছিনতাইকারীদের কবলে পড়েছে কবির। পরে অপর প্রান্তের ব্যক্তি কবিরের বাড়িতে খবর দিলে স্বজন এবং প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে। সারারাত পরিবারের সদস্য এবং পুলিশ তাকে বহু খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। আজ সকালে বাড়ির থেকে ১ কিলোমিটার দূরে ব্রিজের নিচে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতের ব্যবহৃত মোবাইল ফোন এবং মোটরসাইকেল নিয়ে গেছে ছিনতাইকারীরা। রংপুরে আলু রাস্তায় ফেলে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে আলু চাষিরা। দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে আলু চাষিদের বাঁচাও কৃষি বাঁচাও এই স্লোগানে বিভিন্ন দাবি নিয়ে সড়কে আলু ফেলে দিয়ে প্রতিবাদ জানায় চাষিরা। প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা বাতিল করে ১ টাকা ৫০ পয়সা নির্ধারণ, অবিলম্বে সরকারি উদ্যোগে প্রতি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ, সকল হিমাগারে প্রকৃত কৃষকের জন্য ৬০ ভাগ জায়গা বাধ্যতামূলক বরাদ্দ রাখার দাবি জানিয়েছে কৃষক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।